নামমাত্র মশলা আর একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের আজ একটা ডিমের রেসিপি শেয়ার করব, যেটা নাকি একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ঠান্ডা করে নেওয়ার পরে খোসাটাকে ছাড়িয়ে তারপরে একটা প্লেটে রেখেছি। এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। প্রত্যেকটা ডিম মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হবে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, কারণ হচ্ছে তেলের মধ্যে যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি সেটা পুড়ে যাবে। এবার একটা একটা করে ডিমের টুকরো তেলের উপরে সুন্দর করে চারদিকে সাজিয়ে দেব। এইভাবে নিচের পিঠটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমেই এরকম উবুর করে দিতে হবে, তাহলে কি হবে, কুসুমটা বেরিয়ে যাবে না ডিমের থেকে, ডিমের সাথে আটকে থাকবে। কিছুক্ষণ নিচের পিঠটা ভেজে নেওয়ার পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। কত সুন্দর কুসুমগুলো ডিমের সাথে আটকে গেছে। এইভাবে উল্টে পাল্টে ডিমের দুই পিঠই বেশ লাল লাল করে ভেজে নেব। এমন কিছু রান্না থাকে ভীষণ সহজ, তবে তার টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। মাঝে মাঝে ঠিক এরকম টাইপেরই রেসিপি তৈরি করে দিলে মুখের স্বাদটাও পাল্টায়। ডিমগুলোর দুই পিঠই ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। ডিম তুলে নিয়েছি আর ওই বেঁচে থাকা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়েছে, এরপরেই দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর তাড়াতাড়ি পেঁয়াজটা মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, বড় চামচের 1 চা চামচ। আদা আর রসুনের পেস্টটা তেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে, নাহলে চট করে পুড়ে যাবে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ভাজা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে নেওয়া আলু। যেমন আলু চচ্চড়ির মধ্যে আলুটা কাটা হয় ঠিক সেরকমভাবেই আলুটা দেওয়া হলো। আলুটা তেলের মধ্যে মিশিয়ে নেব। এবার আলু হালকা করে ভাজবো, এটা যেন লাল লাল না হয়ে যায় ভাজাটা, সেই দিকে খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুটা তেলের মধ্যে 1.5 থেকে 2 মিনিট মতো ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো। এবার একই সাথে কষিয়ে নেব জিরে আর ধনের। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, টমেটোও মজেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে। জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। আর রান্নায় সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে কি হবে, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দেব। রেসিপিটা একদম চট জলদি তৈরি হয়ে যায়, বেশি একদম হাতে সময় লাগবে না। যেহেতু আলুটা একদম সরু সরু করে কাটা, সেই কারণে সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ভেজে রাখা ডিম।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিমটা দিয়ে কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। রেসিপি তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। এই যে পাতলা ঝোলটা, এই শুধু ঝোল দিয়েই একতলা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ নিরামিষ লাউয়ের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গন্ধে একদম বাড়ির চারদিক মম করবে আর স্বাদে প্রাণ জুড়িয়ে যাবে। বারবার রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তারপরে এসে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা লম্বা ধরনের লাউ নিয়েছি। লাউটাকে এবার মাঝখান থেকে কেটে তারপর ছোট ছোট টুকরো করে নেব। মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, এবার লম্বাভাবে আবারও অর্ধেক করে নেব। তারপর ছোট ছোট টুকরো করে পেছনের খোসাটাকে ছাড়িয়ে নেব। এই যে কেটে রেখেছি, এবার পেছনের খোসাটাকে ছাড়িয়ে তারপর একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ লাউ কেটে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা, লাউ সব সময়ের জন্য কেটে নেওয়ার আগে যখন বড় বড় টুকরো থাকে সেই সময় ভালো করে খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। তাহলে কি হয়, রান্নার সময় বেশি জল বের হয় না। এটা অবশ্যই খেয়াল রাখবেন যারা প্রথমবার লাউ রান্না করবেন। এইখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে মিক্সিং জারে পেস্ট করে নেব। তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার কয়েকটা বড়ি আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম করে বড়িগুলোকে লাল লাল করে ভাজতে হবে। খুন্তি দিয়ে সমানে বড়িগুলোকে এপিট ওপিট করে দিতে হবে, তাহলে বড়িগুলোর দুই পিঠে বা চারদিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে। ভেতরটাও কাঁচা থাকবে না, একটু সময় নিয়ে ভাজলে পরে। বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। প্রথমে তো বড়ি ভাজার সময় তেল দিয়েছিলাম, তেলের পরিমাণটা একদম অল্প, তার জন্য আর সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব থেতো করে নেওয়া আদা। আদাটা একটু বেশি ব্যবহার করতে হবে। আদাটাকে তেলের মধ্যে একদম হালকা বেশ লাল লাল হবে সেইভাবে ভাজতে হবে। আদা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম লাউ, সেই লাউ। সম্পূর্ণ লাউটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে।
তেলের মধ্যে লাউটা নেড়ে চেড়ে নেব। আর লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে দেবেন, কারণ লাউয়ের থেকে প্রচুর জল বেরায়। লাউ দুই ধরনের হয়, একটা গোল আর একটা লম্বা। লম্বা লাউয়ের থেকে গোল যে লাউগুলো হয় তাতে জলের পরিমাণটা একটু বেশি বের হয়, আর এই লম্বা লাউতে জলের পরিমাণটা কম বেরোয়। গ্যাসের ফ্লেম হাই করে তারপরে ভালো করে তো তেলের মধ্যে লাউটা মিশিয়ে নেওয়া হলো। এইভাবে লাউটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেইভাবেই ব্যবহার করবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আর লঙ্কাটাকে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এখন কোনো রকমভাবে লবণ ব্যবহার করব না, কারণ লাউয়ের থেকে এমনিই জল বেরোবে, আর এই সময় যদি লবণ ব্যবহার করি তাহলে আরও জল বেরোবে। লাউটা একদম টকটক হয়ে যাবে, বেশি জল বেরোলেই বেশিক্ষণ রান্না করতে হবে, আর লাউ আসল যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। কড়াইতে কতখানি দেওয়া হয়েছিল, এক কড়াই দেওয়ার সময়, এখন মজে কতটুকু হয়ে যাচ্ছে। এইটা হতে থাক। আর অন্যদিকে আমি যে গোবিন্দভোগ চালটা জল দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট 4-5 মিনিট বাদে কড়াইয়ের ওপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবেই একটু বাদে বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। লাউয়ের থেকে যতটুকু জল বেরোবে এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর লাউয়ে থাকা জলটা টেনে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন দিলে কি হবে, লাউয়ের থেকে আর জল বেরোবে না। লবণ দেওয়ার পরে দিয়ে দেব ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেটাকে অল্প ভেঙে চুড়ে নিয়েছি। লবণ আর বড়ি লাউয়ের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। লাউ হতে একদমই বেশি সময় লাগে না। আর লাউতে সব থেকে একটা জিনিস হচ্ছে একদম অল্প তেলে আর কোনো রকম মশলা ছাড়াই খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায়। এইখানে যে চালের পেস্টটাকে আমি রেখেছিলাম, এটা চামচ দিয়ে গুলে নিয়ে সমস্ত পেস্টটা লাউয়ের মধ্যে ঢেলে দেব। একবারের জন্য হলেও ঠিক এইভাবে রান্নাটা করবেন, যেমন গন্ধ তেমন স্বাদ। আর চালের পেস্টটা দেওয়ার পরে কি হবে, বারে বারে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচটা ধরে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চালের পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম। এবার কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। দেখাই গেল যে আমি কোনো রকম মশলা এতে ব্যবহার করিনি, শুধুমাত্র এই যে চালের পেস্টটা দিয়েছি, এর যা স্বাদ সেটা একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। কত সুন্দর, বেশ আঠালো আঠালো হয়ে গেছে, লাউও খুব সুন্দরভাবে হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির পরিমাণটা একটু বেশিই দেব, এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা কিন্তু দেবেন। ভাবতে পারছেন যেমন গোবিন্দভোগ চালের গন্ধ, তার সাথে ঘিয়ের গন্ধ একদম যেন জমে ক্ষীর হয়ে যাবে। ভালো করে চিনি আর ঘিটাকে মিশিয়ে নিয়ে আর 1.5 থেকে 2 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি তৈরি। তারপরে গ্যাসটা অফ করে দেব। আর গ্যাস অফ করে দেওয়ার পরে সবশেষে ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। গ্যাস তো অফ করে দিয়েছি, আর ধনেপাতাটা দিয়ে যেন গন্ধটা বেরিয়ে না যায় সেই কারণে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব।
কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যেমন কালার তেমন সেন্ট তেমন টেস্ট, তিনটেই যেন একদম সমান তালে। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।